Hello everyone, welcome to my YouTube channel. Myself Nadir Hussain. আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স এর লেকচার 4 করাবো। লেকচার 1 এর মধ্যে আমি অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স পড়িয়েছি। লেকচার 2 এর মধ্যে ব্ল্যাক বডি রেডিয়েশন, লেকচার 3 এর মধ্যে ব্ল্যাক বডি স্পেকট্রাম এবং লেকচার 4 এর মধ্যে আমি নতুন একটা কন্টেন্ট আনতে যাচ্ছি। তার জন্য তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার এবং সাপোর্টটা কিছুই না, আমি যে ভিডিওগুলো ইউটিউবে দিব সেগুলো তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। শেয়ার বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কে করবে, বিশেষ করে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার এসবে, কারণ যদি ইনস্টাগ্রাম থাকে, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপের দ্বারা। আর তোমরা যদি বেশি পরিমাণে সাপোর্ট করে থাকো তাহলে আমারও আরো বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করার ইচ্ছা করবে। আমি যে নতুন কন্টেন্টটা আনতে চাচ্ছি আমার চ্যানেলের মধ্যে সেটা হলো নেট, গেট, জেস্ট এবং আইআইটি জ্যাম OTIFR এর প্রশ্নপত্র আমি সলভ করে দেখাবো। এখানে আমি যেটাই হচ্ছে লেকচার করাবো তার আন্ডারে সঙ্গে সঙ্গে সাথে সাথে আমি তোমাদের অঙ্ক করিয়ে দিব, একদম ইয়ার ওয়াইজ 2011 থেকে শুরু করে 2020 পর্যন্ত। তো তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার, আর তোমরা যদি সাপোর্ট না করে থাকো তাহলে পরে আমিও ডিমোটিভেট হব। আর একজন মানুষের ক্ষেত্রে তখনই হচ্ছে হার্ড ওয়ার্কিং করার ইচ্ছা করে যখন তারও একটা মিনিমাম একটা কি সাপোর্ট হয়। তো তোমাদের সাপোর্টের উপরই নির্ভর করছে আমার এই কন্টিনিউশন। আমি যে কন্টেন্টটা করাবো সেই কন্টেন্টটা কতটা তোমাদের ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের মাধ্যমে জানাবে আর কমেন্টের মাধ্যমেও জানাবে। তো নাম্বার 1 কোশ্চেন আমার আজকে এই নতুন কন্টেন্টের মধ্যে নাম্বার 1 কোশ্চেন আমি পড়ে শোনাচ্ছি। Which of the graphs below gives the correct qualitative behavior of the energy density ET of lambda of black body radiation of wavelength lambda at two temperatures T1 and T2, T1 less than T2, CSR জুন 2014। তো এখানে বলেছে, এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে, আমি তোমাদের গত লেকচারে ব্ল্যাক বডি স্পেকট্রাম পড়িয়েছিলাম যেখানে এমিটেন্স বনাম ওয়েভলেন্থ, এমিটেন্স বনাম ফ্রিকোয়েন্সি গ্রাফ প্লট করে দেখাইছিলাম তোমাদের, তাদের নেচার সম্পর্কে জেনেছিলাম। তো এখানে কোশ্চেনটা বলেছে যে একটা ব্ল্যাক বডি আছে, একটা ব্ল্যাক বডি আছে, তার হচ্ছে কি টেম্পারেচার দুই রকম আছে, একটা T1 আর একটা T2। এখানে এটাও বলা হয়েছে যে T2 এর পরিমাণটা T1 এর থেকে বেশি। তো চারটা অপশন আছে A B C D, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো প্রথম কথা আমি তোমাদের একটা ট্রিক বলছি, ট্রিকটা অবশ্যই তোমরা লিখে রাখবে। ট্রিকটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশন, মানে ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা এমিট হচ্ছে সেখান থেকে আমরা এমিটেন্স বা এনার্জি ডেনসিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি বা এমিটেন্স বা এনার্জি ডেনসিটি ভার্সেস ওয়েভলেন্থের যে গ্রাফ প্লট করে থাকি, সে যতগুলো টেম্পারেচারের গ্রাফ হোক না কেন, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, যতগুলো টেম্পারেচারের গ্রাফ হোক না কেন, সেই গ্রাফগুলা বা সেই কার্ভগুলা তারা কখনোই একে অপরে ইন্টারঅ্যাক্ট করবে না, মানে তারা কখনোই একে অপরে ইন্টারঅ্যাক্ট করবে না। তো এখানে অপশনের মধ্যে A এবং D তোমরা লক্ষ্য করো, A এবং D কি ইন্টারঅ্যাক্ট করেছে, একে অপরকে কি ইন্টারঅ্যাক্ট করেছে। কিন্তু আমরা কি জানি ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে যে আমরা গ্রাফিক্যাল নেচার পাই, তারা বিভিন্ন রকম টেম্পারেচারে যতগুলাই হোক না কেন তারা পরস্পরকে ইন্টারঅ্যাক্ট করবে না। তাহলে A এবং D কি এখানে কখনোই হবে না। তাহলে পড়ে থাকলো কি B এবং C, পরে থাকলো কি B এবং C। তো এখানে আমি অপশন B আর অপশন C লিখে রাখছি, এটা অপশন B আর এটা অপশন C। তো এটা কি হবে অ্যানসারটা? প্রথম কথা, গতদিন আমি তোমাদের ওয়াইজ ডিসপ্লেসমেন্ট ল পড়াইছি বা ভিন ডিসপ্লেসমেন্ট ল। ভিন ডিসপ্লেসমেন্ট ল অনুযায়ী কি পড়াইছিলাম? ডোমিনেটিং ওয়েভলেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার ব্ল্যাক বডির ক্ষেত্রে। ডোমিনেটিং ওয়েভলেন্থ ল্যামডা m, ডোমিনেটিং ওয়েভলেন্থ বলতে যেটা পিক ওয়েভলেন্থ, ডোমিনেটিং ওয়েভলেন্থ অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে যত আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, গতদিন তোমাদের কিন্তু আমি পড়াইছি, যত আমরা টেম্পারেচার ইনক্রিজ করব তত ডোমিনেটিং ওয়েভলেন্থটা শর্টার ওয়েভলেন্থের দিকে শিফট করবে। এটাই কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ থেকে আমরা বিশেষ ইনফরমেশন পড়েছিলাম যে কি যত টেম্পারেচার ইনক্রিজ করব ডোমিনেটিং ওয়েভলেন্থটা মানে যেটা পিক ওয়েভলেন্থ সেটা তত কি শিফট করবে কম ওয়েভলেন্থের দিকে, শর্টার ওয়েভলেন্থের দিকে। এটাই কারেক্ট ইনফরমেশন।
তো এই ইনফরমেশনটাকে অ্যাপ্লাই করে আমরা এই দুটো গ্রাফের মধ্যে কোনটা হবে সেটাই আমরা জানবো। তো এখানে আমি তার আগে দেখো এর ক্ষেত্রে বি অপশনের ক্ষেত্রে পিক ওয়েভলেন্থ, এটা পিক ওয়েভলেন্থ মানে হচ্ছে কি ডোমিনেটিং ওয়েভলেন্থ, এর নাম দিলাম ল্যামডা m1। আর এটা হচ্ছে কি T2 টেম্পারেচারের গ্রাফ, এর ক্ষেত্রে ডোমিনেটিং ওয়েভলেন্থ কোনটা হচ্ছে এটা ল্যামডা m2। এইবার তোমরা লক্ষ্য করো এখানে যে এটা T1 টেম্পারেচারের কার্ভ আর এটা T2 টেম্পারেচারের কার্ভ। তো T1 টেম্পারেচারের তুলনায় T2 টা বেশি। এইবার আমরা কি জানি টেম্পারেচার যত ইনক্রিজ করব ডোমিনেটিং ওয়েভলেন্থ কি তত শর্টার ওয়েভলেন্থ দিয়ে যাবে। এর ক্ষেত্রে কিন্তু দেখো উল্টা, T2 টেম্পারেচারের ক্ষেত্রে এই কার্ভ T2 টা বেশি, তার জন্য ডোমিনেটিং ওয়েভলেন্থ কোনটা এটা, এই ডোমিনেটিং ওয়েভলেন্থটা কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। আর এই অক্ষটাকে আমরা কি ধরেছি ওয়েভলেন্থ অক্ষ। তো এদিকে যত যাব তত হচ্ছে কি আমরা তত বেশি ওয়েভলেন্থের দিকে যাব, লার্জার ওয়েভলেন্থের দিকে যাব। আর এদিকে যত হচ্ছে যাব তত আমরা কি শর্টার ওয়েভলেন্থের দিকে যাব। তো লক্ষ্য করো এই ল্যামডা m2 ল্যামডা m1 এর তুলনায় কি বেশি। তো ল্যামডা m1 কার ক্ষেত্রে T1 টেম্পারেচারের ক্ষেত্রে, আর ল্যামডা m2 কার ক্ষেত্রে T2 টেম্পারেচারের ক্ষেত্রে। তো এখানে T2 টেম্পারেচার যেহেতু T1 এর তুলনায় বেশি, T2 টেম্পারেচার কি T1 এর তুলনায় বেশি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই যে নেচারটা এর ক্ষেত্রে আমরা ডোমিনেটিং ওয়েভলেন্থ কি বেশি পাচ্ছি। কিন্তু আমরা কি জানি টেম্পারেচার যত ইনক্রিজ করব ডোমিনেটিং ওয়েভলেন্থ তত কি ডিক্রিজ করবে। কিন্তু এর ক্ষেত্রে এই গ্রাফের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটছে না। দেখো T1 টেম্পারেচারের ক্ষেত্রে ডোমিনেটিং ওয়েভলেন্থ এটা, এবার আমরা টেম্পারেচার বাড়ালাম তার জন্য আমরা নেচার এরকম পেলাম, তার জন্য দেখা যাচ্ছে ডোমিনেটিং ওয়েভলেন্থ কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি হওয়া উচিত কোন দিকে শর্টার ওয়েভলেন্থের দিকে, তো এটা পসিবল না। তো দেখো এটা এখন এর ক্ষেত্রে পিক ওয়েভলেন্থ কি এটা, আর এর ক্ষেত্রে এটা। এইবার লক্ষ্য করো তোমরা, প্রথমে আমি T1 টেম্পারেচারের ক্ষেত্রে বলছি। T1 টেম্পারেচারের ক্ষেত্রে ডোমিনেটিং ওয়েভলেন্থ ল্যামডা m1 ক্লিয়ার। এইবার আমরা টেম্পারেচার ইনক্রিজ করলাম, তার জন্য নেচার কোনটা পেলাম এটা পেলাম। এইবার টেম্পারেচার ইনক্রিজ করলে আমরা কি জানি ডোমিনেটিং ওয়েভলেন্থ কোন দিকে যাবে শর্টার ওয়েভলেন্থের দিকে, মানে এদিকে যাবে, এদিকে না x অক্ষ বরাবর না, x অক্ষের এদিকে যাবে। তো T2 টেম্পারেচার মানে কি এটা T2 টেম্পারেচারের ধরুন হচ্ছে আমরা নেচার পেয়েছি কি এটা। তো এর ক্ষেত্রে ডোমিনেটিং ওয়েভলেন্থ কোনটা হচ্ছে ল্যামডা m2। এইবার লক্ষ্য করো টেম্পারেচার এখানে কি ইনক্রিজ করলাম, তার জন্য ডোমিনেটিং ওয়েভলেন্থ কোন দিকে গেল শর্টার ওয়েভলেন্থের দিকে। আর আমরা তো এটাই জানি যে টেম্পারেচার যত ইনক্রিজ করব ডোমিনেটিং ওয়েভলেন্থ কি অরিজিনের দিকে যাবে, মানে শর্টার ওয়েভলেন্থের দিকে যাবে। তো এখানে হচ্ছে T2 টেম্পারেচারের জন্য যে ডোমিনেটিং ওয়েভলেন্থ সেটা কি ল্যামডা m2, সেটা কি অরিজিনের দিকে গেছে মানে কি শর্টার ওয়েভলেন্থের দিকে। আর T2 এর মানটা T1 এর তুলনায় বেশি, তাহলে অবশ্যই এটাই হচ্ছে। তো এটা ভিন ডিসপ্লেসমেন্ট ল এর সাহায্যে আমরা ব্যাখ্যা করলাম। আচ্ছা, এবার আমরা আরো কিছু ইনফরমেশন জানবো। তোমাদের আমি বলে রাখছি, তোমাদের গত ভিডিওতে আমি করাইছি এমিটেন্স বা এনার্জি ডেনসিটি ভার্সেস ওয়েভলেন্থ এবং এনার্জি ডেনসিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি করলে এক রকমের নেচার সেম, কিন্তু মানে দুই রকম টাইপের পেয়েছিলাম, একটা ওয়েভলেন্থ দিয়ে আর একটা ফ্রিকোয়েন্সি দিয়ে। তো ম্যাথ কিন্তু দুই টাইপেরই দিয়েছে, মানে ফ্রিকোয়েন্সি দিয়েও দিয়েছে গ্রাফিক্যাল নেচার, আর ওয়েভলেন্থ দিয়েও দিয়েছে। তো তোমাদের একটু আগে যে ম্যাথটা করালাম সেটা কি বললাম যে, বা গত ভিডিওতেও আমি পড়াইছি, মাথায় রাখবে, আরেকবার আমি রিপিট করছি যে টেম্পারেচার যত আমরা ইনক্রিজ করব ওয়েভলেন্থটা তত কি শর্টার ওয়েভলেন্থের দিকে যাবে, যেটাকে আমরা পিক ওয়েভলেন্থ বা ডোমিনেটিং ওয়েভলেন্থ বলি, সেটা কি শর্টার ওয়েভলেন্থের দিকে যাবে। এর উল্টো ঘটনা ঘটবে, টেম্পারেচার যত আমরা ইনক্রিজ করব ফ্রিকোয়েন্সি তত কি বাড়বে, মানে ডোমিনেটিং ওয়েভলেন্থ তত কি লার্জার হবে, মানে বাড়বে, ইনক্রিজ হবে। তো জিনিসটা দেখো, এর উপর বেস করে আবার একটা কোশ্চেন করাবো। এটা T2 টেম্পারেচার আর এটা T1 টেম্পারেচার। এখানে T2 টা T1 থেকে বেশি, অবশ্যই এনার্জি ডেনসিটি ভার্সেস এবার ওয়েভলেন্থ না, এবার ফ্রিকোয়েন্সি। এবার মাথায় রাখবে টেম্পারেচার যত ইনক্রিজ করব ফ্রিকোয়েন্সি তত হচ্ছে কি বাড়বে, যেটাকে আমরা বলবো ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি বা পিক ফ্রিকোয়েন্সি। টেম্পারেচার যত বেশি হবে ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি তত কি বাড়বে, মানে সে এক্স অক্ষের দিকে হবে, অরিজিন থেকে দূরে। তো এখানে দুইটা নেচার আছে গ্রাফের,
এটা একটা এটা একটা, মানে দুটো কার্ভ আছে, দুটো নেচার বলাটা ভুল হবে, নেচার শেপ। তো T1 টেম্পারেচারের গ্রাফের ক্ষেত্রে দেখো পিক ফ্রিকোয়েন্সি কোনটা, এটা পিক পয়েন্ট, এখান থেকে লম্ব টানলাম, x অক্ষের উপর যে পয়েন্টটা পেলাম, x অক্ষকে রিপ্রেজেন্ট করছে ফ্রিকোয়েন্সি অক্ষ, তাহলে এটা হচ্ছে কি একটা ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি নিউ m1। ক্লিয়ার? এইবার আমরা টেম্পারেচার ইনক্রিজ করলাম, ইনক্রিজ করে পেলাম কি T2, তার জন্য আমরা গ্রাফ পেলাম এটা। এবার এর ক্ষেত্রে পিক পয়েন্ট কোনটা, এর ক্ষেত্রে পিক পয়েন্ট এটা, এখান থেকে আবার লম্ব টানলাম, লম্ব টানে সেই পয়েন্টটা x অক্ষকে ছেদ করলো কোথায়, এখানে, তাহলে নতুন একটা কি এর জন্য আবার পিক ফ্রিকোয়েন্সি বা ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি পাবো। এবার লক্ষ্য করো তোমরা নিউ m1 কোনটা, এটা, আর নিউ m2 কোনটা, এটা। তো এখানে দেখা যাচ্ছে নিউ m2 নিউ m1 এর তুলনায় বেশি, নিউ m2 নিউ m1 এর তুলনায় বেশি। এই নিউ m2 ফ্রিকোয়েন্সি কার জন্য পেয়েছি, T2 টেম্পারেচারের তুলনায় বেশি, সরি, এই নিউ m2 ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি কার জন্য, T2 টেম্পারেচারের জন্য, আর নিউ m1 পেয়েছি কার জন্য, T1 এর জন্য। এবার একটু আগে তোমাদের আমি বললাম যে ফ্রিকোয়েন্সি সরি টেম্পারেচার যত বাড়াবো ফ্রিকোয়েন্সি তত কি বাড়বে। তো এটা হচ্ছে এনার্জি ডেনসিটি ভার্সেস ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যে আমরা গ্রাফ প্লট করব ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য, তার ক্ষেত্রে এরকম যে এখানে হচ্ছে যত আমরা টেম্পারেচার ইনক্রিজ করব তত হচ্ছে কি ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি কোন দিকে হবে, এদিকে হবে। ডোমিনেটিং ওয়েভলেন্থ যেমন হচ্ছে কি শর্টার ওয়েভলেন্থ দিকে যাচ্ছিল, এটা হচ্ছে উল্টোটা হবে, মানে এটা x অক্ষের অরিজিন থেকে দূরে হবে, মানে এটা ইনক্রিজ হবে। তো ফ্রিকোয়েন্সি যত বাড়াবো টেম্পারেচার তত বাড়বে, বা উল্টোটা বলবো টেম্পারেচার যত বাড়াবো ফ্রিকোয়েন্সি তত বাড়বে। তো এই হলো ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে এনার্জি ডেনসিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি। তো এর উপর বেস করে টিআইএফআর এর একটা কোশ্চেন আসছে, সেটা আমি এখন আলোচনা করব। এবার আমরা ম্যাথ নাম্বার 2 করব, যেটা টিআইএফআর 2015 সালে আসছে। কোশ্চেনটা আমি পড়ে শোনাচ্ছি। টু ব্ল্যাক বডিজ radiate energy at temperature T1 and T2. Here T1 greater than T2, মানে T2 টা T1 এর তুলনায় কম। The energy emitted per unit time, per unit solid angle, per unit surface area of a black body in the frequency range nu to nu plus d nu is given by B of nu into d nu. Which one of the following graphs has the correct form? চারটা গ্রাফ আছে, চারটার মধ্যে কোনটা হবে? তো আমি কোশ্চেনটা পড়ে শোনালাম, আমি একটু বাংলায় বলছি যে দুটো ব্ল্যাক বডিজ আছে যাদের টেম্পারেচার T1 এবং T2, T1 এর মানটা T2 এর তুলনায় বেশি, এটা বলা আছে। এবং আরো বলা আছে এই যে দুটো ব্ল্যাক বডিজ তাদের থেকে যে রেডিয়েশন বের হচ্ছে, যেটাকে আমরা কি বলি ব্ল্যাক বডি রেডিয়েশন, তো সেই রেডিয়েশনটা দেওয়া আছে এখানে প্রতি একক সময়ে, প্রতি একক সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণে, এবং প্রতি একক এরিয়া জুড়ে, যেটাকে আমরা কি বলি এমিটেন্স বা এনার্জি ডেনসিটি, বা আরো বিভিন্ন রকম নামে অভিহিত করা হয়, এমিসিভ পাওয়ার। তো সেটা এই যে রেডিয়েশনটা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে, সেটা কি নিউ থেকে নিউ প্লাস ডি নিউ এর মধ্যে। তো এখানে এনার্জি ডেনসিটি বা এমিটেন্স বা এমিসিভ পাওয়ারের সিম্বল দেওয়া আছে বি অফ নিউ। তো গ্রাফটা প্লট করা হয়েছে এমিটেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি। এবার ওয়েভলেন্থ কিন্তু না, এবার কিন্তু ওয়েভলেন্থ না, এমিটেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি। একটু আগে যে কনসেপ্টটা বললাম সেটা এখানে অ্যাপ্লাই হবে। তো টোটাল চারটা দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে বি অপশন, এখানে তোমরা সবাই লক্ষ্য করো বি অপশনের দিকে কি বলা আছে, এখানে দুটা যে ব্ল্যাক বডি মানে কার্ভ T1 এবং T2 টেম্পারেচারে তারা পরস্পর কি ইন্টারঅ্যাক্ট করেছে। একটু আগে আমি কি শেখালাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে আমরা যে গ্রাফিক্যাল নেচার পাই বিভিন্ন রকম টেম্পারেচারে, তারা কখনোই পরস্পরকে ইন্টারঅ্যাক্ট করবে না, ছেদ করবে না, তার মানে বি অপশন এখানে হবে না। তাহলে অপশন কি এ, সি এবং ডি এর মধ্যে হবে। এবার এ, সি, ডি এর মধ্যে হবে যে সেটা আমরা চেক করব, কনসেপ্ট কি অ্যাপ্লাই করব যে টেম্পারেচার যত ইনক্রিজ করব ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি তত হচ্ছে কি বেশি হবে, মানে লার্জার ফ্রিকোয়েন্সির দিকে যাবে। ক্লিয়ার? তো মানে যত বেশি টেম্পারেচার ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি তত বেশি, এটাই কনসেপ্ট পাতি বাংলায়। এইজন্য আমার কন্টেন্টে থাকবে পাতি হবে, এইজন্য অবশ্যই তোমরা লাইক করবে। তো দেখো অপশন কে, এটা অপশন এ, এটা সি আর এটা ডি। তো এখানে এই গ্রাফের ক্ষেত্রে এটা T1 টেম্পারেচার আর এটা T2 টেম্পারেচার। তো T1 টেম্পারেচারের ক্ষেত্রে
ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি কি এটা T1 টেম্পারেচারের ক্ষেত্রে পিক পয়েন্ট, এটা পিক পয়েন্ট থেকে লম্ব টানলাম, তার জন্য ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি μm1 নাম দিলাম। ক্লিয়ার? আর এটা কি T2 টেম্পারেচার, T2 টেম্পারেচারের দরুন ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি কি μm2 নাম দিলাম লম্ব টেনে। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ μm2 কি μm1 থেকে বেশি। এইবার এই μm2 ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি কার দরুন পেয়েছি, T2 টেম্পারেচারের দরুন, তাহলে এর জায়গায় আমি T2 মনে লিখলাম। আর μm1 কার দরুন পেয়েছি, T1 টেম্পারেচারের দরুন, এর জায়গায় T1 লিখলাম। আর এখানে কি গ্রেটার দেন আছে, কিন্তু কন্ডিশন কি বলা আছে, T1 গ্রেটার দেন T2। তো এই ইনফরমেশন থেকে মানে এই অপশন এ যেটা দেওয়া আছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, T2 গ্রেটার দেন T1, কিন্তু দেওয়া তো আছে T1 গ্রেটার দেন T2, তাহলে এটা ভ্যালিড হচ্ছে না, এটা প্রযোজ্য না। একই রকম সি কনসেপ্ট খাটাও, যে T1 টেম্পারেচার, এটা T2 টেম্পারেচার। T1 টেম্পারেচারের ক্ষেত্রে পিক পয়েন্ট এটা, এখান থেকে লম্ব টানলাম, তার দরুন আমরা ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি পেলাম μm1। ক্লিয়ার? আর এটা কি T2 টেম্পারেচার, T2 টেম্পারেচারের ক্ষেত্রে লম্ব টানলাম, তার দরুন পেলাম হচ্ছে কি আমরা ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি μm2। এখানে T1 গ্রেটার দেন T2 দেওয়া আছে তো, হ্যাঁ T1 গ্রেটার দেন T2 দেওয়া আছে। এবার লক্ষ্য করো তোমরা এখানে যে আমরা এটা T1 টেম্পারেচারের ক্ষেত্রে ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি কি μm1, আর T2 এর ক্ষেত্রে ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি কি μm2। তো এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি কি, আচ্ছা এখানে দেখো μm2 টা μm1 এর তুলনায় বেশি, μm2 μm1 এর তুলনায় বেশি। এবার এই μm1 কার জন্য পেয়েছি আমরা, T1 টেম্পারেচারের জন্য, তাহলে এর জায়গায় T1 মনে লিখলাম। আর μm2 কার জন্য পেয়েছি, T2 টেম্পারেচারের জন্য, এর জায়গায় মনে T2 টেম্পারেচার লিখলাম। এদের মাঝে কি আছে, গ্রেটার দেন, তো T2 গ্রেটার দেন T1, মানে এই গ্রাফ থেকেও আমরা পাচ্ছি T2 গ্রেটার দেন T1, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে T1 গ্রেটার দেন T2। তাহলে এই গ্রাফটাও এই কন্ডিশনটাকে মেনে চলছে না, তার মানে এটাও হবে না, এটাও হবে না, তার মানে অপশন সি হবে। মানে এখানে দেখো তোমরা T1 গ্রেটার দেন T2 হবে। কি করে, এটা T2 টেম্পারেচারের গ্রাফ, পিক পয়েন্ট এটা, লম্ব টানলাম, T2 টেম্পারেচারের জন্য ডোমিনেটিং ফ্রিকোয়েন্সি কি μm2, আর এটা T1 টেম্পারেচার, এর পিক পয়েন্ট এটা, লম্ব টানলাম, তার ধরুন কি μm1। এখানে তোমরা লক্ষ্য করো μm1 টা কি, μm1 এর মানটা μm2 এর তুলনায় বেশি। কি করে, কারণ যে কোনো জিনিস মেজারমেন্ট করা হয় কোথা থেকে, অরিজিন থেকে μm1 কোনটা এটা আর μm2 কোনটা এটা, অবশ্যই μm1 এর ভ্যালুটা μm2 এর তুলনায় বেশি। তাহলে এখানে μm1 গ্রেটার দেন μm2। এবার μm1 নিউ সাফিক্সে m1 যেটা, সেটা আমরা পাই T1 টেম্পারেচারের দরুন, এর জায়গায় মানে d1 লিখলাম। আর μm2 কার জন্য পাই, T2 এর দরুন, মাঝে গিয়েছে গ্রেটার দেন, তাহলে T1 গ্রেটার দেন T2। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে কোশ্চেনের মধ্যে যে কন্ডিশন দেওয়া আছে T1 গ্রেটার দেন T2 সেটা মেনে চলছে, তাহলে এটাই উত্তর। তাহলে এই যে চারটা অপশন আছে A B C D, তার মধ্যে উত্তর কি হচ্ছে অপশন ডি। তাহলে সো অপশন ডি ইজ কারেক্ট। তো ম্যাথ নাম্বার 3 করার জন্য আমি একটা আবার কনসেপ্ট বলছি। মানে আমাদের কাছে যেসব বইপত্র আছে সেসব বইপত্রে কিন্তু অনেক ফর্মুলা নাই, বিদেশি রাইটারের বইয়ের মধ্যে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার করা থাকে। তো খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, এটা সম্ভবত 2016 সালে এই কোশ্চেনটা আসছে নেট পরীক্ষায়। তো কনসেপ্টটা হলো একটা বক্স আছে, সেই বক্সটা অবশ্যই কি একটা ব্ল্যাক বডি, এবং সেখান থেকে যে রেডিয়েশন বের হবে যেটাকে আমরা কি বলি ব্ল্যাক বডি রেডিয়েশন। তো এই যে বক্স, সেই বক্সটা হচ্ছে কি 1 ডাইমেনশন বা 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন, যদিও 1 ডাইমেনশন হয় না, 2 ডাইমেনশন অথবা কি 3 ডাইমেনশন হতে পারে। তো কনসেপ্টটা হলো যখনই কোনো ব্ল্যাক বডির ক্ষেত্রে ডাইমেনশন ব্যাপারটা থাকবে, কি বললাম, যখনই কোনো ব্ল্যাক বডির মধ্যে ডাইমেনশন কতটা থাকবে, তখন এনার্জি ডেনসিটি এবং টেম্পারেচারের মধ্যে যে রিলেশন সেটা হলো এনার্জি ডেনসিটি প্রপোর্শনাল টু T টু দি পাওয়ার n+1, যেখানে n টা কি নাম্বার অফ ডাইমেনশন। যদি 1 ডাইমেনশন বলে তো n এর জায়গায় 1, 2 ডাইমেনশন বললে n এর জায়গায় 2, 3 ডাইমেনশনাল বক্স বললে n এর জায়গায় 3। তো যেটা বলবে সেটাই বসাবো। এজন্য আমি লিখে রাখছি ফর ব্ল্যাক বডি রেডিয়েশন, ফর ব্ল্যাক বডি ডিউ টু ডাইমেনশনাল বক্স, ফর ব্ল্যাক বডি রেডিয়েশন হবে এখানে ডিউ টু ডাইমেনশনাল বক্স, then energy density proportional to absolute temperature to the power n+1।
এনার্জি ডেনসিটি সিম্বল ইউ দেওয়া যায়, এনার্জি ডেনসিটি বিভিন্ন রকম সিম্বল, ইউ বড় হাতের ই, বড় হাতের এফ, বড় হাতের আর, যার যেটা ইচ্ছা। তো এই ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে। এই কনসেপ্টের উপর বেস করে আমি এখন একটা ম্যাথ করাবো। এনার্জি ডেনসিটি মানে ইউ সমানুপাতিক টি টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে এটা কি নাম্বার অফ ডাইমেনশন। যদি কোনো ডাইমেনশন বলা না থাকে কোশ্চেনের মধ্যে, তাহলে n এর জায়গায় কি 0 বসাবো, এটা মাথায় রাখবে তোমরা। এরকম অঙ্ক পাবে। তো আমি কোশ্চেনটা পড়ে শোনাচ্ছি। কনসিডার ব্ল্যাক বডি রেডিয়েশন ইন থার্মাল ইকুইলিব্রিয়াম contain in a two dimensional box, মানে একটা ব্ল্যাক বডি টু ডাইমেনশনাল বক্সের মধ্যে আছে, এবং যখন সে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে আসবে, যেটাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বলি, তখন the dependence of the energy density on the temperature T is, মানে এনার্জি ডেনসিটি টেম্পারেচার T এর সঙ্গে কিভাবে ডিপেন্ডেন্সি আছে। অপশন এ T কিউব, অপশন বি T, অপশন সি T স্কয়ার, অপশন ডি T টু দি পাওয়ার 4। তো আমি অ্যানসারটা বলছি কিভাবে করব এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে। কি বলেছে, একটা ব্ল্যাক বডি আছে টু ডাইমেনশনাল বক্সের মধ্যে, সেখান থেকে আমরা যে রেডিয়েশনটা পাচ্ছি তার দরুন, যেটাকে আমরা এনার্জি ডেনসিটি বলছি, তো সেই এনার্জি ডেনসিটি টেম্পারেচারের সঙ্গে কি রকম ভাবে সম্পর্ক যুক্ত। তো আমরা কি জানি, যখনই কোনো বক্সের মধ্যে ব্ল্যাক বডিকে রাখবো, তখন এনার্জি ডেনসিটি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার n প্লাস 1। এবার এখানে বক্সটা কি বলেছে, টু ডাইমেনশনাল, তাহলে here n ইকুয়াল টু কি 2, এখানে বসাবো, তাহলে u সমানুপাতিক 2 প্লাস 1, তাহলে কি দাঁড়ালো t কিউব, u সমানুপাতিক t কিউব। অপশন এ, এই হলো উত্তর। এই একই কনসেপ্ট অ্যাপ্লাই করে ম্যাথ নাম্বার 4 করব। আমি পড়ে শোনাচ্ছি। Consider a black body in thermal equilibrium containing two-dimensional box. If the initial temperature was T suffix 0 and later the temperature is raised to 2 into T0, then energy density of radiation will increase by the factor of option A 4, option B 2, option C 8, option D none. খুবই ইম্পর্টেন্ট। সেম কনসেপ্ট কি বলেছে, একটা ব্ল্যাক বডিকে কি করব, একটা টু ডাইমেনশনাল বক্সের মধ্যে রেখেছে। টু ডাইমেনশনাল বক্স বলেছে, তাহলে n কত 2। তো এখানে বলা আছে ইনিশিয়াল টেম্পারেচার ব্ল্যাক বডির ক্ষেত্রে কত ছিল, T0। ইনিশিয়াল টেম্পারেচারকে আমি T1 সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে গিভেন দ্যাট আমাদের মধ্যে বলা আছে ইনিশিয়াল টেম্পারেচার T0, এবার টেম্পারেচার ইনক্রিজ হওয়া করা হয়েছে, তারপর টেম্পারেচার দ্বারা আছে ব্ল্যাক বডির কত 2 into T0। তো এই ক্ষেত্রে এনার্জি ডেনসিটি ফ্যাক্টর কি, ফ্যাক্টর বলতে অন্তিম এনার্জি ডেনসিটি এবং প্রাথমিক এনার্জি ডেনসিটির যে রেশিও বা অনুপাত, সেটাকে এখানে ফ্যাক্টর বলছে। ফ্যাক্টর মানে অনুপাত, অন্তিম ডিভাইডেড বাই প্রাথমিক, ফাইনাল ডিভাইডেড বাই ইনিশিয়াল। তো এখানে দেওয়া আছে আমাদের মধ্যে T1 কত T0 আর T2 কত 2T0, আর টু ডাইমেনশনাল বক্স বলেছে, তাহলে n কত 2। এবার যখনই বলবে কোন ডাইমেনশনাল বক্সের মধ্যে ব্ল্যাক বডিকে রাখবো, তখন এনার্জি ডেনসিটি রিলেশন কি জানি, T টু দি পাওয়ার n প্লাস 1, n এর ভ্যালু কত 2, তাহলে দাঁড়াচ্ছে n প্লাস 1 2 প্লাস 1 t কিউব। তাহলে u সমান আমাদের t কিউব। এখান থেকে আমরা লিখতে পারি u2 ডিভাইডেড বাই u1 ইকুয়াল টু t2 বাই t1 তার কিউব। এবার t2 এর ভ্যালু কি 2t0 আর t1 এর ভ্যালু কি t0, যদিও 0 বলা হয় না, নট বলা হয়, t0 2t0, তাহলে 2t0 ডিভাইডেড বাই t0 পাওয়ারে আছে 3, t0 t0 কেটে যাচ্ছে, দাঁড়ালো কি 2 কিউব, 2 কিউব কি 8। তাহলে উত্তরটা দাঁড়ালো কি u2 ডিভাইডেড বাই u1 ইকুয়াল টু কত 8। তাহলে এখানে এনার্জি ডেনসিটি ফ্যাক্টর কত পেলাম আমরা 8। অপশন সি ইজ কারেক্ট। এবার আমরা আরো দুটো অঙ্ক করব। দুটো অঙ্ক করার জন্য আবার একটা কনসেপ্ট আমি এখানে আলোচনা করে দিচ্ছি। কনসেপ্টটা হলো, যখনই কোনো ব্ল্যাক বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে, তখন ব্ল্যাক বডি থেকে রেডিয়েশনটা বের হবে। রেডিয়েশন বলতে বেসিক্যালি আমরা কি বলে থাকি, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো যখনই কোনো ব্ল্যাক বডি, সাপোজ এটা একটা ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডিটা কি ইকুইলিব্রিয়ামে চলে আসছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আসছে, তখন এখান থেকে যে রেডিয়েশনটা বের হবে, সেই রেডিয়েশনটা কি কনস্ট্যান্টলি বের হবে, মানে বাড়বেও না কমবেও না, কনস্ট্যান্টলি কি বের হতেই থাকবে।
তখন এখান থেকে আমরা যে এন্ট্রপিটা পাই ব্ল্যাক বডির ক্ষেত্রে, তোমরা থার্মোডায়নামিক্সে এন্ট্রপি পড়েছো, এই টাইপের একটা অঙ্ক দিয়েছে বলে আমি বলছি। তো ফর ব্ল্যাক বডি radiation at thermal equilibrium, thermal equilibrium, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু টার্ম, equilibrium, then entropy symbol কি জানি S, entropy S যে ফর্মুলাটা, এটা একটা প্রুফ আছে, প্রুফটা হলো 4/3 ইনটু U/T E/T, এখানে লিখে রাখছি আমি S = 4/3 E/T, এখানে এটা হচ্ছে কি এনার্জি ডেনসিটি। তো মাথায় রাখবে যখনই কোনো ব্ল্যাক বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে তখন তার কাছ থেকে যে আমরা রেডিয়েশনটা পাবো তার ধরুন যে এন্ট্রপি, তার রিলেশন হচ্ছে, বেসিক রিলেশন হলো এটা 4/3 E/T। এইবার তোমরা ছোটবেলায় পড়েছো বা ফার্স্ট সেমিস্টারে পড়েছো হিটে স্টিফেন বোলজম্যান ল। স্টিফেন বোলজম্যান ল কি বলেছে, যখনই কোনো ব্ল্যাক বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে তখন তার কাছ থেকে যে আমরা এনার্জি ডেনসিটিটা পাবো সেটা কি হবে, তার অ্যাবসলিউট টেম্পারেচারের চতুর্থ ঘাতের সঙ্গে প্রপোর্শনাল। একটু আগে যে এনার্জি ডেনসিটির ফর্মুলা আমি বললাম, U সমানুপাতিক T⁻n+1, U অথবা E যাই বলি না কেন n+1, ওই কনসেপ্টটা কিন্তু টোটালি আলাদা, আর এই কনসেপ্টটা কিন্তু টোটালি আলাদা। তো এখানে কি, যখনই কোনো ব্ল্যাক বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে তখন কনস্ট্যান্টলি সে কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে এমিট করতে থাকবে, এবং তখন তার এনার্জি ডেনসিটি কি হবে, অ্যাবসলিউট টেম্পারেচারের 4th পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। এখান থেকে আমরা যে কনস্ট্যান্টটা পেয়েছিলাম সেটা কি সিগমা, যে এই সিগমাটাকে বলা হয় স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট। তো কোন বইয়ে সিগমা দেওয়া আছে, কোন বইয়ে আবার হচ্ছে কি ছোট হাতের a দেওয়া আছে, ছোট হাতের a দেওয়া আছে, অথবা সিগমাও দেওয়া আছে, আমি দুটোই লিখে দিলাম। তো এখানে যদি মানটা বসাই তাহলে কি পাবো, 4/3 a⁴/T, মানে কাটাকাটি করে পেলাম 4/3 a⁵। তো এন্ট্রপি কি 4/3 a⁵। এরকম একটা ম্যাথ আছে, ম্যাথটা আমি পড়ে শোনাচ্ছি, আমি করেই দিলাম অ্যাকচুয়ালি। এই ম্যাথটা হলো the entropy constant of electromagnetic radiation at equilibrium temperature in a black body enclosure per unit volume. Option A S = 4/3 a⁵, option B S = 4/3 a⁴, option C S = 3/4 a⁵, option D S = 3/4 a⁴। তো যে আমি কনসেপ্টটা পড়ালাম সেটা এখানে কোশ্চেনটা আমি বললাম, তো অবশ্যই উত্তরটা কি পেলাম, S = 4/3 a⁵, মানে অপশন A ইজ কারেক্ট। এবার আমরা নেক্সট যে ম্যাথটা করব, যে কনসেপ্টটা একটু আগে বুঝলাম সেটার উপরই আমি পড়ে শোনাচ্ছি। If the temperature of black body is T, now if the temperature increase is 40, then the entropy increase by the factor is option A 8, option B 16, option C 64, option D 9। মানে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে এটাই যে একটা ব্ল্যাক বডি আছে যার প্রাথমিক টেম্পারেচার মানে T1 কত T, আর অন্তিম টেম্পারেচার মানে T2 এর ভ্যালু কি 40, এবং অবশ্যই ব্ল্যাক বডিটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এটা বলা আছে কোশ্চেনের মধ্যে। যদি থাকে তাহলে এন্ট্রপির ফ্যাক্টর কত, মানে ফাইনাল এন্ট্রপি এবং ইনিশিয়াল এন্ট্রপির রেশিও বা অনুপাত কত। তো যখনই কোনো ব্ল্যাক বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে তখন সেখান থেকে যে আমরা পাই এন্ট্রপির পরিমাণটা S = কি 4/3 a⁵। এখান থেকে আমরা বলতে পারি এন্ট্রপি প্রপোর্শনাল টু T⁵। এখান থেকে লিখতে পারি S2/S1 =
t2 বাই t1 তার কিউব। t2 এর ভ্যালু কি এখানে 40 আর t1 এর ভ্যালু t কেটে গেল 4 কিউব মানে কত 64। তাহলে দাঁড়ালো এন্ট্রপি ফ্যাক্টরের রেশিও কত 64, মানে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক করব। এবার যে ম্যাথটা করব আগের মতই সেম, আমি শুধু পড়ে শোনাচ্ছি, তোমরা নিজে করে নেবে। কনসিডার ব্ল্যাক বডি রেডিয়েশন কন্টেইন ইন এ ক্যাভিটি। ক্যাভিটি মানে হচ্ছে একটা বক্সের মতোই যেখানে আধান থাকে না, মানে ক্যাভিটি বলতে কি বাই শূন্য, মানে কিছুই নাই, এরকম একটা টাইপ। তো কনসিডার ব্ল্যাক বডি রেডিয়েশন কন্টেইন ইন এ ক্যাভিটি হুজ ওয়ালস আর এট টেম্পারেচার T, মানে তার ওয়াল গুলার হচ্ছে টেম্পারেচার কি T টেম্পারেচার আছে। The radiation is in equilibrium with the walls of the cavity. If the temperature of the walls is increased to 2T and the radiation is allowed to come to equilibrium at the new temperature, the entropy of the radiation increase by the factor of option A 2, option B 4, option C 8, option D 16. সেম অঙ্ক, কিছুই না, যে একটা ব্ল্যাক বডি কি একটা ক্যাভিটির মধ্যে রাখা আছে এবং সে কি টি টেম্পারেচার আছে, মানে প্রাথমিক টেম্পারেচার কত T। তাহলে given that T1 = T, এবার সে যখন ইকুইলিব্রিয়ামে আসছে, তারপর মানে ক্যাভিটির মধ্যে সে ইকুইলিব্রিয়ামে আছে। এবার বলেছে ক্যাভিটির যে ওয়ালটা, সেই ওয়ালটা যদি হচ্ছে ওয়ালের টেম্পারেচার ইনক্রিজ করা হয় এবং ইনক্রিজ করা হয়েছে কত 2T, মানে T2 কত 2T, তখন এন্ট্রপির ফ্যাক্টর কত, মানে সেম এই ফর্মুলাই অ্যাপ্লাই করব। entropy proportional to T cube S2 by S1 equal to T2 by T1 power কি 3। T2 এর ভ্যালু এখানে দেওয়া আছে 2T আর T1 এর ভ্যালু কি T, 2T T কেটে গেল 2 কিউব মানে 8, মানে অপশন সি কারেক্ট হবে। তো এই হলো। এবার নেক্সট কনসেপ্ট, এটাই লাস্ট কনসেপ্ট। কনসেপ্টটাকে আমি বলছি, যখনই কোনো ব্ল্যাক বডিকে আমরা ক্যাভিটির মধ্যে রাখবো এবং অবশ্যই কি রেডিয়েশন হবে এবং অ্যাডিয়াবেটিক প্রসেস অনুযায়ী রিভার্সিবলি যদি তার ভলিউমটা আমরা পরিবর্তন করে থাকি, চেঞ্জ করতে থাকি, তো দেখা যাবে তার টেম্পারেচারও কি পরিবর্তন হবে। কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে মানে রুদ্ধদ্বার প্রক্রিয়ার মাধ্যমে, তো এখানে আমি লিখে রাখছি ফর ব্ল্যাক বডি রেডিয়েশন ইন এ ক্যাভিটি, এবং অবশ্যই অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে তোমরা লিখে রাখবে। আমরা কি জানি ছোটবেলায় পড়েছি থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার ভলিউমের রিলেশন, তিনটা রিলেশন শিখেছিলাম। P / gamma = কনস্ট্যান্ট, অবশ্যই এটা মনে রাখবে সবার। T / gamma - 1 = কনস্ট্যান্ট, P / 1 - gamma T / gamma = কনস্ট্যান্ট। তার মধ্যে এখানে যেহেতু আমি কি বললাম, যখনই কোনো ক্যাভিটির মধ্যে কোনো ব্ল্যাক বডিকে রাখবো এবং সেখান থেকে যখন রেডিয়েশন হবে, যদি ভলিউমকে চেঞ্জ করে থাকি ব্ল্যাক বডির, তো লক্ষ্য করা যাবে টেম্পারেচারও পরিবর্তন হবে। তো টেম্পারেচারের সঙ্গে ভলিউমের যে রিলেশন অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে সেটা কি জানি T / gamma - 1 = কনস্ট্যান্ট। এখানে মাথায় রাখবে এক্ষেত্রে গামাটা হবে কি 4/3। আমরা গামার বিভিন্ন রকম ভ্যালু জানি, তো গামা মানে কি Cp/Cv এর অনুপাত। তো তার মধ্যে আমরা মনোঅ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক এর ক্ষেত্রে জানি। এর ক্ষেত্রে এক পরমাণু গ্যাস বা মনোঅ্যাটমিক হয় না ব্ল্যাক বডির ক্ষেত্রে, ত্রি পরমাণু গ্যাস বা ডায়াটমিকও হয় না, এটা হয় হচ্ছে কি ট্রায়াটমিক বা পলিঅ্যাটমিক, যেটাকে আমরা বহু পরমাণু বলে থাকি, যার ক্ষেত্রে গামা হচ্ছে কি 4/3। তো এখানে 4/3 যদি বসাই, তাহলে টেম্পারেচার ভলিউমের রিলেশন কি পাবো T / 1/3 = কনস্ট্যান্ট। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা লাস্ট একটা অঙ্ক করব। তো আমি পড়ে শোনাচ্ছি। কনসিডার ব্ল্যাক বডি রেডিয়েশন ইন এ ক্যাভিটি মেইনটেইন at 2000 Kelvin. If the volume of the cavity is reversibly and adiabatically increased from 10 semi-cube to 640 semi-cube, মানে 10 semi-cube থেকে 640 semi-cube কি ক্যাভিটির ভলিউম রিভার্সিবলি এবং adiabatically কি চেঞ্জ করা আছে। The temperature of the cavity changes to, তাহলে ক্যাভিটি টেম্পারেচার কিভাবে চেঞ্জ হবে। অপশন এ 800 কেলভিন, অপশন বি 700 কেলভিন, অপশন সি 600 কেলভিন, অপশন ডি 500 কেলভিন। তার আগে আমি একটা ভুল বলেছি কনসেপ্টটা, যে যখনই কোনো ক্যাভিটির মধ্যে ব্ল্যাক বডিকে রাখবো, ব্ল্যাক বডির ভলিউমকে চেঞ্জ করব না, অ্যাকচুয়ালি ক্যাভিটির ভলিউমকে চেঞ্জ করব। ক্যাভিটির ভলিউমকে যখনই চেঞ্জ করব, দেখা যাবে টেম্পারেচারও কি পরিবর্তন হবে ক্যাভিটির। তো সেই ক্ষেত্রে যে ফর্মুলা একটু আগে শেখালাম T / 1/3 = কি কনস্ট্যান্ট। তো এখানে অঙ্কের মধ্যে কি বলা আছে, আয়তনটা যে চেঞ্জ করা হয়েছে কি 10 সেমি কিউব থেকে 640 সেমি কিউব পর্যন্ত।
তো প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম দেওয়া আছে। given that ভলিউম সিম্বল কি ভি, ইনিশিয়াল ভলিউম দেওয়া আছে 10 সেমি কিউব আর ফাইনাল ভলিউম দেওয়া আছে 640 সেমি কিউব। ক্লিয়ার? এখানে কি চেয়েছে? টেম্পারেচারের পরিবর্তন চেয়েছে। তো প্রাথমিক টেম্পারেচার দেওয়া আছে 2000 কেলভিন। এই হলো ডেটা। বলছে যখন ভলিউমকে চেঞ্জ করব, মানে ভলিউমটাকে বাড়ানো হয়েছে। প্রথমে ভলিউম 10 সেমি কিউব, তখন টেম্পারেচারকে 2000 কেলভিন। এবার ভলিউমকে ইনক্রিজ করা আছে, তাহলে তার ধরুন টেম্পারেচার কত। এবার ফর্মুলা আমরা কি জানি? T টু দি পাওয়ার 1/3 কনস্ট্যান্ট। এখান থেকে আমরা লিখতে পারি T1 V1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার 1/3 কনস্ট্যান্ট, মানে কি চলতেই থাকবে। এইবার এখান থেকে T2 ইকুয়াল টু কি হবে? T1 ইনটু V1 বাই V2 অল টু দি পাওয়ার 1/3। এবার ডেটাগুলো বসাবো। এটা 2000, V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হলো 10 আর এটা কত? 640, পাওয়ারে আছে 1/3। এইবার 2000 ইনটু কেটে গেল, তাহলে 1/64। এই 64টাকে লিখতে পারি আমরা 4 কিউব, তাহলে 1/4 কিউব। আর পুরোটার পাওয়ার কি আছে? 1/3। এই 3 কেটে গেল, তাহলে নিচে শুধু আসলো কি 4। তাহলে 2000 ডিভাইডেড বাই 4 মানে কত? 500। ইউনিট কি ইউজ করেছিলাম? কেলভিন। তাহলে এটাও কেলভিন ইউনিটেই আমরা পেলাম। তাহলে T2 কত? 500 কেলভিন। মানে অপশন ডি ইজ কারেক্ট। এবার আমার কিছু কথা আছে। এই যে আমি এতক্ষণ পড়ালাম, নতুন একটা কন্টেন্ট দিলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে। কারণ লাইক কেন বলছি? তোমরা যদি লাইক না করে থাকো তো ইউটিউব কর্তৃপক্ষ নিজে থেকে আমার এই ইউটিউব ভিডিও, মানে ইউটিউবে যে ভিডিও দিচ্ছি আমি, আমার ভিডিও গ্রোথ করবে না তারা। তো গ্রোথ তখনই হয় যখন লাইক পড়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করছি অবশ্যই প্রত্যেকে লাইক করবে। যদি আমার 50 জন আমার এই ভিডিওটা দেখে, তোমরা 50 জনই কিন্তু অবশ্যই লাইক করবে, এটা রিকোয়েস্ট করছি। কারণ যদি আমারও চ্যানেলটা একটু গ্রোথ হয়, সাবস্ক্রাইব বাড়ে, তো আমারও ভালো লাগবে, আমারও একটু পড়াতে ভালো লাগবে। না, ডেইলি আমি পড়াই। তো যদি হচ্ছে তোমাদের এই কন্টেন্টটা ভালো লেগে থাকে, তাহলে আমি উইকলি 3 দিন করাবো। আমি 3 থেকে 4 দিন, মানে 3 দিন আমি একদম ভিডিও দিবই। আর কারণ আমি আবার 11-12 পড়াই যেহেতু, তো 11-12 কে আমাকে উইকলি 4 দিন ভিডিও দিতে হয়। তো বাকি যে 3 দিন পরে থাকছে, এই 3 দিন আমি তোমাদের জন্য পরিশ্রম করব। যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ঘন্টাটা বাজাবে। কারণ বেল আইকনে ঘন্টা যদি না বাজাও তাহলে অল নোটিফিকেশন, যতগুলো নোটিফিকেশন আছে আমার ভিডিওর, তোমাদের মোবাইলে যাবে না। তো আবার রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবে, এটুকু রিকোয়েস্ট আমি করছি। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। আর আমি যা যা করালাম সবকিছু টেলিগ্রামে দিয়ে দেবো। দিন আদিল হোসেন।